সাক্ষী যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল একজন জমিদার, হ্যাঁ। একজন হিন্দু, বঙ্গভঙ্গের বিরোধিতা করছেন। অনেক শক্তিশালী প্রমাণ তাদের হাতে আছে যেটাতে যে মুসলমানের দেশে একটা বিশ্ববিদ্যালয় নিয়ে তার করতেই পজিশনকে পারে। আলাপ করা যায়। হ্যাঁ। ১৯১২ সালের ২৮শে মার্চ গড়ের মাঠে রবীন্দ্রনাথ ঠাকুর একটা সভায় সভাপতিত্ব করছিলেন। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করা হয়েছিল এবং উনি সেখানে বলছিলেন হচ্ছে যে, "মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়?" আমাদেরকে একটা জমিন পরিষ্কার করে নিতে হবে যে আমরা কোন কোন ডুজ অ্যান্ড ডন্ট এর ভিতরে এই আলাপটা করব। না হলে এটা একটা নেভার এন্ডিং বিতর্কের ভিতর চলে যায়। আমরা নানা সময়েই আড্ডায় তর্কে জড়িয়ে পড়ি। সেসব তর্কে অনেক সময়ই থাকে কনস্পিরেসি থিওরি। পৃথিবী জুড়ে বহু কনস্পিরেসি থিওরির উদাহরণ রয়েছে। মানুষ চাঁদে গিয়েছে কিনা, পৃথিবী কি ফ্ল্যাট, করোনা মহামারী কি প্রাকৃতিক ছিল নাকি মানবসৃষ্ট ছিল, ইলুমিনাতি আছে কিনা। তো আজকে আমরা আলোচনাটা শুরু করতে চাই কনস্পিরেসি থিওরি কি এইটা বোঝার মাধ্যমে। আরে ভাই। কনস্পিরেসি থিওরি তো মূলত হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব। হুম। একটা ঘটনা স্বাভাবিকভাবে ঘটে নাই, এটা পিছনে একটা কারণ আছে। এইটা কি মানুষ বুঝতে চায়। এখন আমরা যখন অনেক ঘটনাকে কনস্পিরেসি বলে ফেলি সেটার একটা বিপদ আছে। হুম। সমস্যাটা হচ্ছে যে কনস্পিরেসি যে দাবি করতেছে যে এটা হুম। কনস্পিরেসি সে কতটা ডাটা দিতেছে, যে এটাকে ডিবাঙ্ক করতেছে সে কতটা ডাটা দিতেছে, এটাই আমাদেরকে একটা ডিসিশনে নিয়ে আসতে পারে। তো কনস্পিরেসি থিওরি কি কনস্পিরেসি কিনা হুম। এটা নিয়ে অনেক বিতর্ক আছে। মানে ইটসেলফ এই প্রশ্নটা নিয়ে। তো কার্ল সাগান হুম। মানে জ্যোতির্বিদ কার্ল সাগান উনি কনস্পিরেসি থিওরি নিয়ে খুব চমৎকার একটা কথা বলছেন। উনি বলছেন যে একটা কনস্পিরেসি থিওরি ডিবাগ করা হুম। নির্ভর করে কনস্পিরেসি থিওরিস্টের আবেগের উপরে। সে কতক্ষণ এটার পেছনে লেগে থাকতে পারে। তো উনি উদাহরণ দিচ্ছেন। যে ধরেন আমি দাবি করলাম যে আমার ঘরের ভিতরে একটা ড্রাগন আছে। এখন তুমি এটার উত্তর দিবা। হুম। তাইলে তুমি বললা কি যে ঠিক আছে চলো তোমার ঘরে যাই। ড্রাগনটা দেখাও। ড্রাগনটা দেখাও। আমি বলব যে কি আমার ড্রাগন চোখে দেখা যায় না। হুম। তুমি বললে কি ঠিক আছে তাইলে আমি ১ বস্তা আটা নিয়ে গেলাম। হুম। আটাটা ছুঁড়ে ছুঁড়ে মারবার মারলাম, উপর। ড্রাগনের উপরে পড়ল। হ্যাঁ। তখন আমি বলব যে কি না তুমি যখন আটাটা ছুঁড়ে মারছো তখন ড্রাগনটা উড়ে এই পাশে চলে আসছে। তারপর বললাম ঠিক আছে আমি লেজার লাইট নিয়ে যাব। তাহলে ড্রাগনে আটকা পড়বে এটা। তখন আমি বলব যে কি না আমার এই ড্রাগনের ভিতর দিয়ে লাইট যাইতে পারে। অর্থাৎ আমার যতক্ষণ চেতনা আছে আমি যদি চাই সবগুলোর উত্তর দিব, তাইলে সারা জীবন ধরে এই প্রশ্নটা চালায় নেওয়া যাবে। তাইলে আমরা আসলে শেষ হবো কোন জায়গায়? হ্যাঁ, থামবো কোথায়? এটা তো জানতে হবে। এক্সাক্টলি। তাইলে আগে সীমাটা নির্ধারণ করে দিতে হবে। হুম। যে আমরা কোন পাটাতনের উপরে আলাপ করতেছি। যেমন একটা খুব শক্তিশালী কনস্পিরেসি থিওরি হচ্ছে যে মানুষ চাঁদে যায় নাই। তো আমিও তো জানি না, আমি তো ছিলাম না যখন মানুষ চাঁদে গেছে বা যেটা দাবি করা হয়। তাইলে আমি নিজেরে কিভাবে বুঝাই? ধরো ফুটেজ গুলা এই যে দেখায় না যে পতাকা নড়তেছে, এই সারফেস এর ভিতরে এইদিক সেদিক গন্ডগোল আছে। সো এগুলাকে একজন বিজ্ঞানী পর্যবেক্ষণ করতে পারে বা আমরা সেকেন্ডারি ডাটা থেকে দেখতে পাই। হুম। তো ওইটাকে আবার ডিবাগ হয়, সেটাকে আবার উত্তর দেওয়া হয় ইত্যাদি। তো আমি নিজেকে কিভাবে বুঝাই? আমি চিন্তা করি যে চাঁদের বুকে অনেকগুলা রিফ্লেক্টর আছে। হুম। তো ঢাকা শহর থেকে আমি দেখছি যে টেলিস্কোপ দিয়ে যখন চাঁদ দেখানো হয়, ওই রিফ্লেক্টর গুলা দেখা যায়। মানে মানব সৃষ্ট কোনো জিনিস যে চাঁদে আছে, আছে, হ্যাঁ। ওটা বাংলাদেশ থেকে আমি পর্যবেক্ষণ করছি। এইটাই আমারে এক এক ধরনের একটা কনভিন্স করে। জি। তার মানেও কিন্তু এই না এটা পুরোপুরি হইল। হুম। বাট আমরা একটা জায়গায় পৌঁছাইতে পারি আরকি। সো এইভাবে যদি আমরা চিন্তা করি, তাইলে কনস্পিরেসি থিওরি গুলাকে ডিবাগ করার ক্ষেত্রে আমাদেরকে একটা জমিন পরিষ্কার করে নিতে হবে যে আমরা কোন কোন ডুজ অ্যান্ড ডন্ট এর ভিতরে এই আলাপটা করব। না হইলে এটা একটা নেভার এন্ডিং বিতর্কের ভিতর চলে যায়। আমরা কনস্পিরেসি থিওরির কিছু উদাহরণ শুনলাম, জানলাম কনস্পিরেসি থিওরি কি। এখন আমরা আসতে চাই লোকাল কনস্পিরেসি থিওরির কাছে। মানে আমাদের এই অঞ্চলেও নানান কনস্পিরেসি থিওরি দিয়ে আড্ডা জমে থাকে। তার মধ্যে সবচেয়ে পপুলার কিছু হইতেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছে, কাজী নজরুল ইসলামের নোবেল চুরি করছে। আ মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হইছে নাকি ৩ লাখ মানুষ শহীদ হইছে এইরকম এটসেট্রা, এটসেট্রা। রবীন্দ্র জয়ন্তীতে আমরা আলোচনা করতে চাই আমাদের এখানকার সবচেয়ে আ পপুলার কনস্পিরেসি থিওরি রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করছিলেন এইটা নিয়া। আচ্ছা, তো এইটার সপক্ষে যারা থাকেন, উম কারণ তর্ক তো আর এমনি হয় না। পক্ষে বিপক্ষে ২ পক্ষেই মানুষজন থাকেন। তো পক্ষে যারা থাকেন তাদের আ যুক্তি বা তাদের সবচেয়ে পপুলার যুক্তি হইতেছে ১৯১২ সালের ২৮শে মার্চ গড়ের মাঠে রবীন্দ্রনাথ ঠাকুর একটা সভায় সভাপতিত্ব করছিলেন। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করা হয়েছিল এবং উনি সেখানে বলছিলেন হচ্ছে যে, "মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়?" হ্যাঁ?
তো এইটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা আচ্ছা আমাদেরকে প্রথমে একটা এই যে যেটা আগে বলতেছিলাম যে প্লটটা নির্ধারণ করে নিতে হবে। এইটা আমরা বলতেছি একটা ইতিহাস ভিত্তিক কনস্পিরেসি নিয়ে। তো তুমি যেটা বলছিলা করোনার টিকা কি ভালো না খারাপ এটা আমরা ল্যাবে পরীক্ষা করে দেখতে পারি, এখনো দেখতে পারি। কিন্তু রবীন্দ্রনাথ ঢাকা ইউনিভার্সিটির বিরোধিতা করছে কিনা ওইটা পরীক্ষা করার মতো বিজ্ঞানিক জিনিসপত্র আমাদের কাছে এখন নাই। আমরা টাইম মেশিনে করে যেতে পারবো না। তাইলে আমরা কি করতে পারি, মানে এই ধরনের জায়গায় পৌঁছাইলে আমরা যেটা করতে পারি ওই সময়ের লোকেরা কি বলতেছে সেটার উপরে আমাদেরকে আস্থা রাখতে হবে, যেহেতু আমরা যাইতে পারতেছি। তো এই থিওরিটা মানে এই জিনিসটা বিশেষ করে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা এইটারে আমি একটু বড়ভাবে দেখতে চাই। এটা আসলে ঠিক হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে দেখা যায় না, এটা একটা গ্রে এরিয়া। মানে এটা নিয়ে তো ধরো আমাদের প্রগতিশীল মহলেও প্রচুর আলাপ আছে, আবার প্রতিক্রিয়াশীল মহলেও প্রবল আলাপ আছে। প্রগতিশীল মহল বলতে চায় যে রবীন্দ্রনাথের মধ্যে এরকম মহৎ একটা লোক, কালচারালি এরকম একটা এলিট বা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে যেই লোক, তার পক্ষে একটা বিশ্ববিদ্যালয় বিরোধিতা করা সম্ভব না। এবং যারা প্রতিক্রিয়াশীল তাদের ক্ষেত্রে দেখা যায় কি যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল একজন জমিদার, একজন হিন্দু, বঙ্গভঙ্গের বিরোধিতা করছেন। অনেক শক্তিশালী প্রমাণ তাদের হাতে আছে যেটাতে যে মুসলমানের দেশে একটা বিশ্ববিদ্যালয় নিয়ে তার পজিশনকে আলাপ করা যায়। সো আমরা আসলে এখানে কাউকে জাজ করতে বসে নাই, আমরা দুইটা প্ল্যানকে সামনে রাখা বিষয়টারে বুঝতে চাই। এটা কিন্তু আমি প্রথমে এই সাবমিশনটা রাখতে চাইতেছি। এখন আমরা যেটা বলতেছিলাম যে 1912 সালের 28শে মার্চ গড়ের মাঠের একটা সমাবেশ, রবীন্দ্রনাথ সেখানে উপস্থিত থেকে বলছেন মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে যা কিছু লিখছেন সেটার একটা রেফারেন্স পাওয়া যায়, কারণ রবীন্দ্র রচনাবলিতে সবসময় উনি কোথায় লিখতেছেন এবং কবে লিখতেছেন সেটার রেফারেন্স থাকে। এখন এটা আমরা বলতেই পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের দিকের রেফারেন্স আমরা নিব কিনা সেটা পরের আলাপ, আগে তো ডাটাটা দেখি। আমরা দেখতে পাই যে 1912 সালের 28শে মার্চ উনি শিলাইদহ ছিলেন এবং সেইখানে উনি যে গীতি কবিতা লিখতেছেন সেটা রেফারেন্স রবীন্দ্র রচনাবলিতে আছে। আচ্ছা, আমরা ওনার জীবনীকারকদের বলতে জানতে পারি যে 1912 সালের মার্চ মাসে তার ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল, কিন্তু 19শে মার্চ অসুস্থ হয়ে পড়লে এই ঘটনাটা বাতিল হয়। 24শে মার্চ উনি শিলাইদহে যান বিশ্রাম নেওয়ার জন্য। সেখান থেকে উনি জগনন্দ রায়কে একটা চিঠিও লেখেন যে আমার শরীরের অবস্থা খারাপ, মাথা ঘুরাইতেছে ইত্যাদি। এবার শিলাইদহ থেকে গড়ের মাঠের দূরত্ব 100 কিলোমিটারের বেশি। তো সেই সময়ের প্রায় 60 বছর বয়সী রবীন্দ্রনাথের পক্ষে এতটুকু ভ্রমণ করা সম্ভব ছিল কিনা এটা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। ওই সময় উনি গীতাঞ্জলিতে গান লিখতেছেন সেটার উল্লেখ পাওয়া যাচ্ছে, কিন্তু এই সব রেফারেন্সই রবীন্দ্রনাথের বরাতে। তাইলে এটা খুব ভালো, মানে A1 বলতে পারি না আমরা। এবার সেকেন্ডারি সোর্সে আমরা কি দেখতে চাই, আমরা দেখতে চাই যে ওই গড়ের মাঠের সমাবেশটা নিয়ে পত্রপত্রিকায় যে প্রতিবেদনগুলো আসছে সেখানে কি দেখা যায়। 100 বছর ধরে বিভিন্ন গবেষকের গবেষণা দেখা গেছে যে গড়ের মাঠের ওই সভায় রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থিত ছিলেন না। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় এটা নিয়ে আলাদাভাবে গবেষণা করছে, গড়ের মাঠে তিনি উপস্থিত ছিলেন না। কিন্তু আমরা দেখতে পাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার খুবই বিরোধী ছিলেন। আচ্ছা, সম্ভাবনা আছে, হ্যাঁ সেই সময়ের উপাচার্য, সম্ভাবনা আছে যে তিনি গড়ের মাঠে ওই সময় হয়তো উপস্থিত ছিলেন। এবং আশুতোষ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথের খুব ভালো বন্ধু ছিলেন, ফলে তার অ্যাসোসিয়েটিভ লোকজন ওখানে ছিল, সুতরাং উনিও ছিল, এই ধরনের একটা আলাপ বেড়ে এই তত্ত্বটা তৈরি হয়ে থাকতে পারে। তাহলে আমরা যেটা দেখতে পাই যে সমস্ত পত্র পত্রিকাগুলোতে এই সংক্রান্ত কোনো প্রতিবেদনের রবীন্দ্রনাথের উপস্থিতির কথা নাই। রবীন্দ্রনাথ সেই সময় অসুস্থ অবস্থায় শিলাইদহ হয়ে আছেন। এইটাকে যদি আমরা আমলে নেই তাহলে মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর গড়ের মাঠের ওই সভায় উপস্থিত থাকার সম্ভাবনা খুব কম। আচ্ছা, এখানে আমি শুধু আরেকটা জিনিস যুক্ত করতে চাই যে এমনও হইতে পারে কিনা যে রবীন্দ্রনাথ অনেক ক্ষমতাবান, এই জন্য কোনো পত্রিকায় সেটা ছাপা হয়নি, সেটাও কিন্তু হইতে পারে। কিন্তু আমরা দেখতে পাই যে কলকাতা সাহিত্য মহলে সাহিত্য পত্রিকাগুলো পর্যন্ত রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করে সমালোচনামূলক প্রবন্ধ প্রকাশ করতেছে। রবীন্দ্রনাথ যে ইংরেজদের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছেন এরকম প্রচুর সমালোচনা হচ্ছে, এমনকি জীবনানন্দ দাশ পর্যন্ত এই সমালোচনার সাথে যুক্ত হইতেছেন। ফলে রবীন্দ্রনাথ পুরা কালচারাল লিডদেরকে নিয়ন্ত্রণ করতেছেন এবং কোনো প্রতিবেদন প্রকাশ হইল না, এটা প্রায় অসম্ভব। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিলেন? এইটা হইতেছে সবচেয়ে ইন্টারেস্টিং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতার প্রশ্নে, যে আমরা জানি যে 1926 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন প্রতিষ্ঠার 6 বছর পরে, এবং সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে বিরাট সম্ভাবনা দেয় ছাত্র এবং নাগরিক সম্বর্ধনা, এবং সেইখানে তিনি কার্জন হলে 2টা গুরুত্বপূর্ণ প্রবন্ধ পাঠ করছিলেন। এর মধ্যে একটা ছিল দ্য মিনিং অফ আর্ট, আর একটা ছিল দ্য রুল অফ জায়েন্ট। এছাড়া উনি এই জগন্নাথ হলের জন্য নিয়মিত লেখা পাঠাইতেন। বিখ্যাত তার গান সেই কথাটি মনে রেখো,
এটা কিন্তু জগন্নাথ হলের জন্য লেখা। আচ্ছা তো উনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেন, ওই সময় ছাত্রদের যে অংশগ্রহণ, ওইটা সম্পর্কে অনেক স্মৃতিচারণ আছে। আমি ওগুলাকে তুলে ধরতেছি না, শুধুমাত্র বায়াসড মনে হতে পারে এইজন্য। আমার দাবিটা হচ্ছে, যদি রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেন, তাইলে তো ওই সময় ছাত্রদের এটা প্রতিবাদ করার কথা। মানে যেই বঙ্গভঙ্গের পরে যে কম্পানসেট হইলো বা নিপীড়িত মুসলমানদের বিশ্ববিদ্যালয় নাই, তারা বিশ্ববিদ্যালয় পাইলো, 1-2 জন ছাত্রও কি এটার বিরোধিতা করবে না? এমন একটা রেফারেন্স আমি তোমারে দেই যে 1971 সালের মুক্তিযুদ্ধের পরের বছরেই কিন্তু আমরা জানি যে জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে আসছিল। হুম। তো তারে সংবর্ধনা দেওয়া হয়েছিল মুজিব সরকারের পক্ষ থেকে। কিন্তু উনি যখন স্মৃতিসৌধে ফুল দিতে যাচ্ছেন, তখন একদল লোক পিছন থেকে স্লোগান তুলতেছিলেন যে, "তুই গণহত্যাকারী, তুই এখানে কেন আসছিস?" ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটা ঘটনা ঘটে গেল, কিন্তু কেউ এটার প্রতিবাদ করলো না। 100 বছর ধরে কোনো রেফারেন্স পাওয়া গেল না যে কোনো ছাত্র বলতেছে কি যে আমরা মনে, মনে হইলেও ভাবছিলাম, বা কোনো পত্রিকায়, কোনো সাহিত্যে, মানে বড় ইসলামিক স্কলাররা কোনো রেফারেন্সেই কেউ এটার প্রতিবাদ করলো না। আমরা 2000 সালের পরে এসে এই আলাপ দেখতেছি। এটা আচ্ছা I don't তাহলে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করছিলেন, এই আলাপটা তো পপুলার হইলো কেমনে? এইটা তো আমরা বুঝতে পারি যে আসলে এটার একটা গ্রাউন্ড আছে কিন্তু। প্রথমত হচ্ছে ওই যে যেটা বললাম যে আশুতোষ মুখোপাধ্যায়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছিলেন। তো রবীন্দ্রনাথ একদম ভাই ব্রাদার। তো ভাই ব্রাদার বিরোধিতা করলে উনি সেখানে শীতল ছিলেন সেই প্রশ্নে। চুপচাপ আছে। মানে উনি তো কিছু বলেনও নাই। মানে ওই সময়টাতে। পরবর্তী সময়ে কিন্তু আবার উনি খুব ভালোভাবে যুক্ত হয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে। শুধু যে ওই আশা, ওই যে 26 এ আসা তাই না। পরবর্তীতে উনাকে ডিলিট দেওয়া হইলো হুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হুম, পক্ষ থেকে। তারপরে উনি লেখা পাঠাইলেন পত্রিকাগুলোতে। তারপরে উনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগেও অনেক ভালো ভালো শিক্ষকদেরকে ওনার এরপর বিশ্ববিদ্যালয় থেকে উনি কিন্তু বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও। সেখানে যেরকম হিন্দু শিক্ষক আছে, সেখানে সেরকম মুসলমান শিক্ষক আছে। অর্থাৎ উনি বিশ্ববিদ্যালয়ের সাথে একদম অঙ্গাঅঙ্গিভাবে জড়ায়ে গেছিলেন। প্রচুর রেফারেন্স দেওয়া যাবে। মানে এটা নিয়ে বেশি বিতর্কে যাওয়ার আমার কোনো আগ্রহ নাই। কারণ সবই প্রমাণিত তথ্য। কিন্তু এটাও আবার সত্য যে উনার বন্ধু-বান্ধব মহলের অনেকেই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করছিলেন, এবং রবীন্দ্রনাথ সেটার বিরোধিতা করতে পারতেন। তার বন্ধুদের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারতেন। সেটা তিনি বলেন নাই। এইজন্যই আমার কাছে মনে হয় এই প্রশ্নটা রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতার, এইটা একেবারে এক বাক্যে উত্তর দেওয়া যায় না। আচ্ছা। যেই কথাটা যে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় সেটা মিথ্যা, গড়ের মাঠে ওনার উপস্থিতি সেটা মিথ্যা। কিন্তু উনি ওই সময় যে শীতল ছিলেন, এই শীতলতাটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, সেই গ্রে জোন কিন্তু থেকেই যায়। যেটা আমি বলতেছিলাম যেকোনো কনস্পিরেসি থিওরির ক্ষেত্রেই, যে একটা গ্রে জায়গায় এসে আমরা পৌঁছাই যদি আমরা খোলা মন নিয়া সব তথ্যকে একসাথে করে দেখি। বুঝতে পারছি। আচ্ছা, আজকে এই কনস্পিরেসি থিওরি নিয়ে আমরা এ পর্যন্ত পৌঁছাতে পারলাম। নিশ্চয়ই আগামী দিনে অন্য কোনো কনস্পিরেসি থিওরি নিয়ে পোস্টে কথা হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।